এই 3 কলা আবার কি ভাই? উফ গবেট কোথাকার, বুঝিস না? একজন হলে একলা, দুইজন হলে দোকলা, আর তিনজন হলে তিন কোলা। শালা হাদা, এইটুকু বুঝিস না? এই জন্যই কেউ মেয়ে দিচ্ছে না তোকে। রাফি মুখ চিপে হাসে। ইভান এবার কঠিন ধাঁধা বোঝা নেই বলে উঠল। ও আচ্ছা, তাহলে 4 জন হলে 4 কলা, আর 5 জন হলে 5 কলা, আর 6 জন হলে 6 কলা। উফ, কি দারুণ ভাই! এসব ভাষা দেখি নতুন নতুন। আমার সাথে থাকবি, তাহলে এমন নতুন নতুন ইউনিক কিছু শিখতে পারবি। আপাতত আমি বিজি হয়ে যাব, তোদের আর সময় দিতে পারবো না। ডোন্ট মাইন্ড প্লিজ। আমি নতুন বর, মানে বুঝিসই তো। শান্ত টিটকারি স্বর। রাফি পাত্তা দিচ্ছে না ওকে। শান্তর প্রতিক্রিয়া পেল না এত আবল তাবল বকেও। এবার সে আরো বেশি সিরিয়াস হলো। রাফির কাছে ঘেঁষলো একটু, কানে কাছে মুখ এনে বলল, আজ তোর ছিচকাদনে বোনকে কিন্তু সত্যি সত্যিই ছাড়বো না আমি। নাও ইউর সিস্টার ইজ মাই লিগালি ওয়েটেড ওয়াইফ। রিভেঞ্জ বাকি আছে অনেক ওর উপর। অনেক জ্বালিয়েছে তোর বোন আমাকে, আজ সবটার হিসেব তুলব। তোর বোন বলে কিন্তু ছাড় পাবে না ও। নেহাতই বড় হয়েছি বলে হাতের খামচির দাগ উঠে গেছে, বাট মনের দহনের দাগ কিন্তু ওঠেনি এখনো। রাফি মুহূর্তে ক্ষুব্ধ হয়ে তির্যক দৃষ্টিপাত করলো শান্ত দিকে। শান্ত কথা শেষ করেই সরে দাঁড়িয়েছে। রাফির দৃষ্টি দেখে ভুরু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসলো, ঘাড় উঁচিয়ে ডোন্ট কেয়ার ভাব দেখালো। ওদিক থেকে তাড়া দিয়ে উঠল আফসানা বেগম। শান্তকে ডাক দিয়ে রুহি ভেজা চোখে চাইল ওদের তিনটের দিকে। শান্তকে ঠোঁট কামড়ে হাসতে দেখে ভেজা কান্নারত অক্ষি যুগল সূক্ষ্ম হয়ে আসলো ওর। চৌধুরী বাড়ি থেকে গাড়ি রওনা দিয়েছে। রাফি, ইভান, মিহি এক গাড়িতে। ওদের সাথে ঠেলে ঠুলে লিনাকেও পাঠিয়ে দিয়েছে লতা বেগম। শান্তদের বাড়িতে গিয়ে গাড়ি থেমেছে। এ বাড়িতে আজ প্রথম পা রাখলো মিহি। চৌধুরী বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি অনেকটা। বাড়িতে এসে আরো টুকটাক এটা সেটা করতে করতে সময় পেরিয়েছে কিছুটা। এরই মধ্যে 11টা বেজে গেছে। শান্তর ঘর দোতলায়। এত বড় বাড়িতে আগে মোটে 3টে মানুষ থাকতো, এখন বাড়ল একজন। যদিও আফসানা বেগম এ বাড়ি থেকে চৌধুরী বাড়িতেই বেশি থাকতেন, তবে এখন নিঃসঙ্গতা কাটিয়ে এ বাড়িতে থাকার জন্য একটা সঙ্গী জুটল তার। রুহিকে শান্ত ঘরে তুলে দিয়ে 11টার পরপর চৌধুরী বাড়ির উদ্দেশ্যে ওরা 4 জন রওনা দিয়েছে। যিনি এ বাড়িতেই আছে ও বরপক্ষ এখন এসেছে শান্তর সাথে শান্তর গাড়িতে। শান্তর ঘরটা কাঁচা ফুলের গন্ধে মুখরিত। মোমো করছে পুরো কামরা। ঘরে দুটো ডিম লাইট জ্বলছে, একটা সবুজ রঙা, অন্যটা হলুদ। দুটোর মিশ্রণে অদ্ভুত আলো ফুটেছে। শান্ত এখনো ঘরে আসেনি। রুহি ফুলের পাপড়ি ছড়ানো বিছানায় বসে আছে, হাঁটু জড়িয়ে চুপটি করে, ঘোমটা টানা এক হাত। এতক্ষণ খাটে সাজানো ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, ঘ্রাণ নিচ্ছিল সুগন্ধিত ফুলের। বাইরে কারোর পায়ের আওয়াজ কানে আসতে চটপট করে ঠিকঠাক হয়ে বসলো, গুটিয়ে নিল নিজেকে। ঘোমটা টেনে নিল একেবারে গলা অবধি। দরজা ঠেলে ঢুকলো কেউ, আবার দরজাটা লাগিয়েও দিল। এক কদম করে এগিয়ে এসে গলা খাকারি দিল ভরাট কণ্ঠে। রুহির গা শিউরে উঠল। ঘোমটার আড়ালে ঠোঁটের কোণা কামড়ে মৃদু হাসে। নামানো চোখ নামিয়ে নেয় আরো। শান্ত আবারও গলা ঝাড়ে, এবার পূর্বের তুলনায় আরো বেশি শব্দ করে। এভাবে আরো দুবার একই কাজ রিপিট করে সে। সেভাবেই এক এক কদম ফেলে পাশে গিয়ে দাঁড়ালো খাটের। দুরু দুরু তার পুরুষালী চিত্র। গলা ভিজিয়ে এসে বরাবরের ন্যায় ডাকলো চমৎকার কণ্ঠে, জান। রুহি কাঁপে, তবে প্রকাশিত হয় না। কান গরম হয়ে আসে ওর। শান্ত ধীরে ওর সম্মুখে বসলো। ঘাড় নিচু করে হেলে ঘোমটার আড়ালে রুহি মুখ দেখার চেষ্টা করলো, দেখতে পারল না। অদ্ভুত আলোয় আলোকিত ঘর, চারিদিক কেমন অস্পষ্ট ঘোলাটে লাগছে। শান্ত হাত বাড়িয়ে দিল ল্যাম্পশেড জ্বালানোর জন্য, তবে পিছু পা হলো কিছু একটা ভেবে। হাত সরিয়ে নিল সে, জিভে অদর ভিজিয়ে আবার ডাকলো, জান, লজ্জা পাচ্ছ? একটু ডেকেই সময় পার করলো না। তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ঘোমটা সরিয়ে দিল। অমনি চমকানো দৃষ্টিতে চোখ বড় বড় করলো, মুখ ফাঁক করে তাকালো রুহির দিকে। কোথায় লজ্জা পাচ্ছে এই মেয়ে? চোখ পাকিয়ে চোয়াল শক্ত করে ধারলো, তির্যক দৃষ্টি নিক্ষেপিত হয়েছে শান্ত দিকে। চোখ তো নয়, যেন তরমুজে বিচি। শান্ত কোথায় ভেবেছিল ঘোমটা তুলে লাজে রঙা রুহিতর লালিত মুখখানা দেখতে পারবে, তা না। এই মেয়ে এভাবে কটমট করে তাকিয়ে আছে কেন? বিরাট অবাক হয় শান্ত।
চোখে পলক ফেলে আবার তাকায়। রুহির দৃষ্টিভঙ্গি অদ্ভুত, চোখে ক্ষিপ্ততা একরাশ। রুহি রাগান্বিত চাহনি রন্ধে রন্ধে চেনা শান্তর। শান্ত এভাবে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে অবাক হয়ে বুলি ফোটায় মুখে। এ কি জান, তোমার না আজ এখন এই মুহূর্তে লজ্জা পাওয়ার কথা, তাহলে এভাবে ঝলসানো চোখে ব্যাট ব্যাট করে তাকিয়ে আছো কেন তুমি? রুহি তেতে উঠল, ছিটকে পিছিয়ে গেল ও। ঝাঁঝালো কণ্ঠে গলা ঠাটিয়ে বলল তৎক্ষণাৎ। খবরদার, দূরে যান বলছি। যদি আমার সাথে কথা বলার চেষ্টা করেন তাহলে মুখে সুপার গ্লু লাগিয়ে দেবো আপনার। এই কেমন কথা বউজান, কি বলছো এসব? শান্তর ভ্যাটকানো সচকিত স্বর এক মুহূর্তে গুলিয়ে গেল সব। রুহির হাবভাব লক্ষণ মাথার উপর দিয়ে গেল। রুহি ফের ঘ্যাস ঘেঁষে গলায় খেকিয়ে উঠল। চুপ করুন, দূরে যান আমার থেকে, যান এখান থেকে। শান্ত হা বনে যায়, পলক ফেলে ঘন বেখেয়ালেই বলে। দূরে যাব কেন? আজ তো কাছে আসবো। দূরে কোথায় যেতে বলছো আমায়? আবার কথা বলছেন? আপনার তো সাহস কম নয়। আমি তখন দুঃখে কষ্টে কাঁদছিলাম আর আপনি আমার কান্না দেখেও ফ্যাল ফ্যাল হাসছিলেন। খুব হাসি পাচ্ছিল না আমাকে দেখে? নতুন বিয়ে করেছেন বলে? হাসুন। এখন এইভাবে মুখ গোল করে তাকিয়ে আছেন কেন? হাসুন। শান্তর কথা মতো বোকার নেই দাঁত কেলালো। এই তো হাসছি, দেখো দেখো। কাটা খাই নুনের ছিটে পড়ল রুহির। ফস করে উঠল সে, আরও একটু পিছিয়ে 4 ফুট দূরত্ব বাড়ালো। আঙ্গুল তুলে শাসনের স্বরে বলল। আবার হাসছেন আপনি? আপনাকে আমি। চুমু খাবে? খেয়ে নাও। কথাটা বলে শান্ত নৈকট্য লাভের আশায় একটু এগোতে গেলে রুহি চেঁচিয়ে উঠল। খবরদার, আমার কাছে আসবেন না, আর আসারও চেষ্টা করবেন না। যদি আসেন তাহলে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় করবো আমি। এটাই আপনার শাস্তি। হাসুন আরও। আমার কান্না দেখে খুব হাসি পাচ্ছিল না? একটু থেমে শান্তর তাজ্জব ভাব গতিক ঠাউর করে দাঁতে দাঁত ঠোঁট চেপে ধরল খানিক, অতঃপর চড় কণ্ঠে আবার বলল। সরুন সামনে থেকে। এ কেমন বর্বরতা জান? তুমি না আমার বউ, আজ না আমাদের চুপ, অসভ্য লোক। একটা কথা বললে ঘর থেকেও বের করে দেবো। এখানে ঘরে এখনও বসে থাকতে পারছেন, এটা আপনার 7 কপালের ভাগ্য। এই রোহি, ভালো হবে না কিন্তু। প্লিজ ইয়ারকে বাদ দাও জান, রাত পেরিয়ে যাচ্ছে। তুমি না বলেছিলে আর কখনো তেরামো করবে না? কি শুরু করলে আবার? দেখো জান, অনেক সহ্য করেছি, আর পারবো না। রুহি হাল ছাড়ে না, ঠোঁট চেপে ঝট করে খাটের উপরে উঠে দাঁড়ালো, ফের আঙ্গুল তুলে বলল। তেরামো করবো না বলেছিলাম, কারণ তখন আপনাকে হারানোর একটু ভয় ছিল। এখন তো আপনি আমার, এখন আর ভয় ডর নেই। আমি তোমার, তো আমাকে তোমার হতে দাও না। প্লিজ এসব ঠাট্টা বাদ দাও, কাছে এসো জান। রুহি লাফিয়ে খাট থেকে নামলো, ওয়াশরুমের দিকে এগোলো। কিছু না বলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল ঠাস করে। শান্ত আহমক বনল, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল এখনো। খানিকক্ষণের মধ্যেই বেরিয়ে আসলো রুহি। শান্তর চোখ চিকচিক করে উঠল, বলল সে উৎসুক হয়ে। এসো বউজান। রুহি রগরগে দৃষ্টিতে তাকালো ফের। বলেছি না আমার কাছে আসার চেষ্টা করবেন না। যদি উল্টাপাল্টা কিছু করার মতলব এটে থাকেন তাহলে তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো একটা চুলও মাথায় থাকবে না। সব টেনে টেনে তুলবো আমি। আপনাকে তো ছাড়বো না, এটাই আপনার উচিত শাস্তি। আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না আজ, নয়তো আপনার প্রেস্টিজ পাঞ্চার করে দেবো একদম। বউকে ব্যাক টাচ করার অপরাধে জুলাইয়ের নারী নির্যাতনের মামলায় ঢুকিয়ে দেবো। বলতে বলতে খাটে এসে বসলো। এক ঝটকায় শান্তকে চমক দিয়ে আবার বলল। সরুন, কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে আমি, ঘুমাবো আমি। আপনি বারান্দায় গিয়ে হাসুন। বলে চাদর টেনে গায়ে জড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ল, হাসলো ফিক করে ঠোঁট চেপে। শান্তর করুণ অবস্থা দেখার মতো হয়েছে পুরো। সে বসে থম মেরে কি বলে এমি। শান্তর মাথা ঘুরছে। এতক্ষণ আলাভালার ন্যায় সবটা সহ্য করলো, এবার টান টান করলো নিজেকে। বুক ফুলিয়ে দম নিল, ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মুহূর্তে চুপসে গেল, আবার ফুস হয়ে চুপসে গেল শীত দ্বারা। আহ, কত স্বপ্ন এই রাত নেই। আর সিসকাদুনি মেয়ে কিনা ওকে ইগনোর করছে, ভয় দেখাচ্ছে। শান্ত আবারও গুরুতর হলো, সাহস জুগিয়ে হামাগুড়ি দিয়ে রুহির পাশে বসলো। হেলে রুহির মুখ দেখে বলল। ব্যাড টাচ করবো না জান, বসো গুড টাচ করি। গিফট এনেছি তোমার জন্য, নেবে না? বাসরতে হাজবেন্ডের থেকে গিফট নিতে হয়। আর কালকে তোমায় অনেকগুলো আইসক্রিম কিনে দিব, কেমন? শপিং নিয়ে যাব কাল। বিরিয়ানি খাবে? আমি নিজে রেঁধে খাওয়াবো। ফুচকা খাওয়াবো আনলিমিটেড, যত খেতে পারো তত, একটু বাধা দেব না। হানিমুনে চাঁদে নিয়ে যাব, চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে বাড়ি বানাবো।
সেখানে তোমাকে রানী বানিয়ে রাখবো। আমাদের 1 ডজন রাজপুত্র আর রাজকন্যা হবে। কিন্তু রাজপুত্র আর রাজকন্যা হওয়ার জন্য তোমাকে গুড টাচ করতে হবে। ভেবে দেখো সে অফার শুধু আজকে রাতের জন্য। আজকের পর কিন্তু অফার শেষ হয়ে যাবে। রুহি হাসি চেপে ক্ষিপ্ত দৃষ্টিপাত করলো শান্তর দিকে। শান্ত শুয়ে যাচ্ছে। রুহি কিছু না বলে ফের মুখ ফিরিয়ে চোখ বুজলো। শান্ত হতাশ হয়ে বিড়বিড় করলো কিছু, এবার বিড়বিড় করলো জোরে। আর জীবনেও হাসবো না জান। এই দেখো প্রমিস করছি সব সময় কাঁদবো, তবুও তেরামো ছাড়ো। আমি কিন্তু সহ্য করছি। সহ্য ক্ষমতা হারিয়ে গেলে ভালো হবে না তোমার জন্য। আপনার সহ্য ক্ষমতা হারালে আসলেই ভালো হবে না, আপনার জন্যেও না। চুপচাপ থাকুন, ঘুমাতে দিন। আপাতত চাঁদে 1 টুকরো জমির অর্ডার দিয়ে বাড়ি বানিয়ে ফেলুন, তারপর সেই বাড়িতে দেখা হবে আপনার সাথে। বলেই হাই তুলল রুহি। শান্ত বিরক্ত হলো চরম। কি রণচণ্ডী জেদি মেয়েরে বাবা, বেশি কথা বলে রাগ দেখালে মুখ ফুলিয়ে থাকবে এখন। শান্ত ফস করে শ্বাস ফেলে পরপরে নেয়। ভীষণ দুঃখ হচ্ছে। সে আর একটু হেলে ভাঙ্গা গলায় গান ধরল দুঃখ কষ্ট ঢেকে, সুন মেরি রানী রানী, বান মেরি রানী রানী। আমি রানী হতে চাই না, দূরে যান। শান্ত হাত মুঠো করলো, চোল শক্ত করে একটানে রুহিকে ফেরালো নিচের দিকে। আশঙ্কিক ভরকালো রুহি। চমকানো স্বরে মুখ খোলার আগেই ওর হাত দুটো একসাথে শক্ত করে বিছানায় চেপে ধরল শান্ত। এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের অধর দ্বারা চেপে ধরল রুহির নরম ওষ্ঠাধর। রুহি চমকে ছ্যাদ করে উঠল, চোখ জোড়া হয়ে আসলো মার্বেলের মতো গোল। শান্তর অকমরসাত নৈকট্য আর তীব্র স্পর্শে জমে গেল শরীর। ছটফট করতেও শক্তি পেল না। গুড়িয়ে আসলো মেয়েটা। ওষ্ঠাধরে শান্তর অধিপত্য বিস্তার বেরিয়ে চলল। এক পর্যায়ে নুয়ে আসলো রুহি। চোখ বুজে আসলো আপনা আপনি। শ্বাস আটকে আসছে। হৃৎপিণ্ড ওঠানামা করছে তীব্র গতিতে। পাক্কা 10 মিনিট বাদ রুহির অধর ছাড়ল শান্ত। একটু বিরতি দিয়ে চোখ খুলে রুহির পানে তাকালো। মেয়েটা এতক্ষণে হাঁপ ছাড়ল, চোখ বুজে শ্বাস নিল জোরে জোরে। শান্ত ফিসেল হাসলো তা দেখে। বাঁকা হেসে বিড়বিড় করলো, এতগুলো বছর অপেক্ষা করেছি, আর একটা সেকেন্ড অপেক্ষা করা নট পসিবল ফর মি। নাটক কম করো জান। আই নো আমাকে খোঁজাচ্ছ তুমি। এবার আর ছাড় পাবে না। বি প্রিপেয়ার ফর এভরিথিং। লাভ ইউ মাই লাভ, অ্যান্ড আই নিড ইউ নাও, ব্যাডলি নিড ইউ। চলো হারাই দুজনে। কথাটা বলে রুহির উন্মুক্ত ফর্সা গিবায় মুখ ডোবে শান্ত। কুকিয়ে ওঠে রুহি। চকমক খিচে ফেলে অদ্ভুত অবাধ্য অনুভূতিতে। কেঁপে ওঠে পুরো শরীর। শিউরে ওঠে লোমকূপ। শান্তর শক্ত হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরল শান্তকে। নতুন এক ভোরের সূচনা। আজকের সকালটা অন্য দিনের মতোই, তবে অন্য দিনের তুলনায় অনুভূতির দিক থেকে সম্পূর্ণ আলাদা। ভোরের আগে ঘুম ছুটেছে রুহির। পাখিদের কিচিমিচির ডাকে, বেলকনি দিয়ে আসা তির্যক আলোর রোশনি চোখের উপর পড়তে ঘুম ছুটে গেছে। তখনও সে বন্দী শাহরিয়ার শান্তর শক্ত বাঁধনে। শান্তর উন্মুক্ত লোমহীন বক্ষের মাঝে আবদ্ধ সে। পিটপিট করে চোখ মেলে তাকালো রুহি। অলসতায় চোখ বুজে নিল আবার। শরীরের উষ্ণতা অনুভবে ক্লান্তি জাগলো। আলসেমি লাগলো চোখ খুলতে। পরিস্থিতি তখনও খেয়ালে নেই। হাত ছাড়ানোর চেষ্টা করলো রুহি, পারল না। অন্য কারোর শক্ত বাঁধনে পিষে আছে সে। মুখ কুঁচকে সম্পূর্ণ চোখ খুলল এবার। কয়েকবার পলক ফেল। আশপাশের মস্তিষ্ক ধরা দিতে স্যাত করে উঠল রুহি। মাথা তুলতেই ঘুমন্ত শান্ত নরম চেহারাখানা নজরে ঠেকল, যে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অকমরসাত মুখ ফাঁক হয়ে আসলো রুহির। টনক নড়ল এবার। কালকের ঘটনা ধ্যানে আসতেই চোখ বুজে ফেলল লজ্জায়। রাঙ্গা হয়ে উঠল পুরো মুখশ্রী। ফের শান্তর বুকের মাঝে মিশল গুটিয়ে গিয়ে। দাঁত চেপে বালিশের কাছটা খামচে ধরল। এই মুহূর্তে নিজেকে মাটির অতলে মিশিয়ে ফেলতে ইচ্ছে করছে। লালিত মুখখানা রক্তিম আভায় ছেয়ে গেছে ওর। এক হাতে নিজেই নিজের মুখ ঢেকে ধরল রুহি। বক্ষের কম্পনের সাথে হৃদযন্ত্রের ক্রিয়া অস্বাভাবিক। ফের ধরফর করছে নারী সত্তা। সময় নিয়ে মুখ থেকে হাত সরিয়ে নিল রুহি। গাল ব্লাশ করছে নিজে নিজে। একলা একলা মিলিয়ে যাচ্ছে সে। রুহি কম্পিত চোখ তুলল শান্ত দিকে। ঢোক গলল পরপর। গলা ভিজিয়ে নিল। এক হাত আবদ্ধ শান্তর বাঁধনে। বাম হাতটা বন্দিনী। রুহি ধীরে সপ্তপনে বাম হাতটা এগিয়ে দিল শান্তর দিকে। নাক টানলো শান্তর। চুলের ভাঁজে আঙ্গুল গুজে টানলো চুলগুলো। ঘুমন্ত শান্তর প্রতিক্রিয়া নেই। একটু মুখ কুচকে আবার গম্ভীর ঘুমে তলিয়ে গেল সে।
রুহি হাত সরিয়ে নিল, একটু মাথা তোলার চেষ্টা করলো, বেশি তুলতে পারলো না। বুক থেকে আলগা হয়ে শান্ত থুতনিতে ঠোঁট চলো সে। লাজুক হাসলো অথবর, চোখ নামিয়ে বিবি করলো হাঁসফাঁস করে। লাভ ইউ মিস্টার শাহরিয়ার শান্ত। নাও আই অ্যাম ইয়োর মিসেস শাহরিয়ার শান্ত। বলে ফিক করে হাসে রুহি। শান্তর প্রশস্ত বুকে মাথা এলিয়ে চোখ বুজে নেয়, শ্বাস ফেলে দীর্ঘ প্রশান্তির। রুহি সরে আসতে মুচকি হাসে শান্ত, চোখ বুজতে হাতের বাঁধন শক্ত করে আরো। আলতো ঠোঁট নাড়িয়ে বলে, লাভ ইউ টু মিসেস শাহরিয়ার শান্ত। সকাল 9টা। কাল বিয়ের পর সকালের ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গেছে। আজ উঠতে উঠতেও দেরি হয়ে গেছে। ছেলেমেয়েরা ওঠেনি এখনো। বাড়ির বড়রা টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। কাল পর্যন্ত বিষণ্ণ ছিল সকলে, তবে আজ সব ভাবনার মোড় ঘুরিয়েছে। সবার টেবিলে বেশ আড্ডা জমেছে বড়দের। হাসি প্রগাঢ় সকলের ঠোঁটে। ওসব বড়দের কথাবার্তা ছোটরা নেই। ঘুম থেকে ওঠেনি কেউ। রাফি উঠল সবে। ফ্রেশ হয়ে করিডোর পেরোতে পেরোতে বর্তমান মিহির ঘরের দরজায় এক মুহূর্ত থমকালো। ভেতর থেকে দরজা লাগানো, তার মানে মিহি এখনো ঘুমে। লিনা আর মীরা আছে ওর ঘরে। রাফি সোজা নিচে নামার জন্য এগোলো। চোখে এখনো ঘুম। ঘুমের রেশ কাটেনি, তবুও উঠছে। কাল রাত থেকে মাথা ঝিমঝিম করছে। এই মুহূর্তে উইদাউট সুগার করা এক কাপ কফি প্রয়োজন। রাফি নিচে নামতে চাইল, তবে উপর থেকে নিচে বড়দের সবাইকে দেখে সেখানেই থেকেই গলা উঁচিয়ে ডাকল, আম্মু, এক কাপ কফি দেবে? হেনা বেগম নিজেও সকলের সাথে ব্রেকফাস্টে বসেছেন। তিনি চকিত উপরে তাকালেন। করিডোরে সিঁড়ির পাশে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, উঠেছিস? ব্রেকফাস্ট করবি না? নিচে আয়। এখন কিছু খাবো না, জাস্ট এক কাপ কফি প্রয়োজন। পাঠিয়ে দাও একটু, নয়তো নিচে গিয়ে আমি নিজেই নিয়ে আসছি। তোকে আসতে হবে না, রুমে যা, আমি নিয়ে আসছি। মায়ের সাই পেয়ে উল্টো ফিরে নিজের ঘরের দিকে পা বাড়ালো রাফি। মেয়ের ঘর পেরিয়ে 2 কদম এগোতে খট করে শব্দ হলো দরজা খোলার। চকিতে পা থামালো রাফি। ঝট করে পিছু ফিরল উৎসাহ নিয়ে। আশায় ছিল হয়তো মিহি, কিন্তু নয়। লিনা দরজা খুলেছে। খুলে বাইরে পা রাখতেই সামনাসামনি রাফিকে দেখলো লিনা। অমনি চোখ থমকালো। এক মুহূর্ত পর অস্বস্তিতে চোখ সরিয়ে নিল মেয়েটা। অপ্রস্তুত অবস্থায় পড়েছে সে। রাফি কয়েক মুহূর্ত স্বাভাবিক নয়নে তাকিয়ে থেকে বাঁকা চোখে ঘরের ভেতরে তাকালো, তবে কিছু দেখতে পেল না। লিনা আর চোখে তা পরখ করে জোরপূর্বক হেসে বলল মিনমিন স্বরে, মিহি এখনো ওঠেনি ভাইয়া? এই কথার জন্য বোধহয় প্রস্তুত ছিল না রাফি। থতমত খেলো সে। দৃষ্টি ফিরিয়ে ঘন পলক ফেলো, ঠোঁট ভিজিয়ে বলল, ও, তুমি তো উঠেছ, নিচে যাও, ব্রেকফাস্ট করছে সবাই, খেয়ে নাও গিয়ে। বলে বড় বড় ধাপ ফেলে নিজের ঘরে ঢুকলো রাফি। লিনা কিছুক্ষণ জড়বুদ্ধি হয়ে তাকিয়ে রইল। গলা রুদ্ধ গলায় ঢোক গিলে নিচে নামলো লিনা। হেনা বেগম কফি নিয়ে বেরিয়েছেন কিচেন থেকে। অর্ধেক খাবার প্লেটে রেখে লিনাকে নিচে নামতে দেখে লতা বেগম হেনা বেগমকে থামিয়ে বলেন, লিনার হাতে কফিটা দিন আপা, ও রাফির ঘরে দিয়ে আসবে, আপনি বসুন, বাকিটা খেয়ে নিন। লিনা চমকালো। হালিনা বেগমও সাই মেলালেন লতা বেগমের কথায়। হ্যাঁ আপা, লিনাকে দাও, ও রাফিকে কফিটা দিয়ে এসে খেতে বসুক, আমি খাবার শেষ করি আগে। হেনা বেগম কথা বাড়ালেন না, লিনার দিকে এগিয়ে বলেন, রাফির ঘরে কফিটা দিয়ে আয় তো মা, তুই আয়, আমি তোর খাবার বেড়ে দিচ্ছি আপাতত। লিনাও হেনা কিছু বলতে পারল না। তার আগে ওর হাতে কফির মগটা ধরিয়ে দিলেন হেনা বেগম। রাফির সামনে যেতে অত্যাধিক ইতস্ততা বোধ করছে লিনা। রাফি আর মিহির সম্পর্কের গভীরতা আন্দাজ করলে ভেতরটা দুমড়ে মুচড়ে আসে। রাফিকে দেখলেই কলজে ধক করে ওঠে, চোখ জ্বলে। ও তো সেন্সিটিভ ছিল রাফির প্রতি। আচমকা ভালো লেগে গেছিল রাফিকে। শুধুমাত্র রাফির জন্যই আসতো ও এ বাড়িতে। হয়তো ওর অনুভূতিগুলো আর 5টা মেয়ের মতোই স্বাভাবিক। রাফিকে পছন্দ করা মেয়ের অভাব নেই এ দেশে। তাদের দলে লিনাও আছে, তবে স্বপ্ন অনুভূতি ভাঙলে কষ্ট তো হবে। লিনারও হচ্ছে ভীষণ মন পড়ছে। রাফি যে মিহিকে ভালোবাসে এটা সে মিহির পরিচয় জানার পর থেকে আন্দাজ করেছিল, নিশ্চিত হয়েছিল এ বাড়িতে আসার পর। এখন আফসোস হয় কেন আসতে গেল ও এ বাড়িতে। অজানাই ভালো ছিল, জানার পর কষ্ট হচ্ছে, তা সহ্য হচ্ছে না। লিনা খানিক দাঁড়িয়ে থাকলো, ইতস্ততা কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল ধীরে। রাফির ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারল আলতো হাতে।
একবার টোকা মারতে ঠাস করে দরজা খুলল কেউ। আশঙ্কিক কাণ্ডে চমকালো লিনা। দ্রুত পিছু হটল এক কদম। সামনে ইভানকে দেখে কপাল গুটিয়ে ফেলল। এই লোক সবসময় ঝড়ের মতো হানা দেয়। লিনাকে দেখে ফেল ফেলে হাসলো ইভান। ভেতর থেকে গলা বের করে বলল, হাই মিস লিনা, গুড মর্নিং। গুড মর্নিং। রাফির জন্য কফি নিয়ে এসেছেন? দিন, আমায় দিন। কথা না বলে কফির মগটা ইভানের হাতে তুলে দিল লিনা। বরং ভালোই হলো, রাফির সম্মুখে যেতে হবে না আর। লিনা পা বাড়াতে গেলে ইভান ডাকলো, মিস লিনা, জি একটা কাজ করবেন প্লিজ? বলুন। আমার জন্য এক কাপ কফি এনে দেবেন প্লিজ। লিনা এবার বিরক্ত হয় না, স্বাভাবিকভাবেই বলে, আচ্ছা। থ্যাংক ইউ। আর শুনুন, 2 চামচ চিনি দেবেন। আমি আবার কড়া কড়া গিলতে পারি না। মিষ্টি পছন্দ আমার। আপনার মতো মিষ্টি মেয়েও খুব পছন্দ। ওই খালি আপনার কটকটে জবানটা পছন্দ নয়। একটু মিষ্টি করে কথা বলবেন কেমন? তাহলে লক্ষ্মী মেয়ে লাগবে আপনাকে। যান, এখন গিয়ে মিষ্টি করে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। কথা শেষ করে ভেতরে ঢুকে ফের ঠাস করে দরজা লাগিয়ে দিল ইভান। লিনা মূর্ত বনল এক মুহূর্তে। পর মুহূর্তেই কপাল কুচকে দুদিকে মাথা নাড়ালো। নিচে নেমে সোজা কিচেনে ঢুকলো। কফি বানানোই ছিল। লিনা 2 চামচ চিনি সমেত 1 কাপ কফি নিয়ে বেরোতেই হেনা বেগম ডাকলেন, কোথায় যাচ্ছিস আবার? কফি কার জন্য? ওই ইভান। কথা শেষ করার আগেই ইভানের মা ফাহিমা বেগম বলে উঠলেন, ইভানের জন্য উঠে পড়েছো? জি আন্টি। আচ্ছা যাও দিয়ে আসো। লিনা হাঁপ ছেড়ে জায়গা ত্যাগ করতে ওর থেকে দৃষ্টি সরিয়ে ফাহিমা বেগম মুচকি হেসে লতা বেগমের উদ্দেশ্যে বললেন, আপনার মেয়েটা ভারী মিষ্টি আপা। লতা বেগম স্মিত হাসেন। পুরুষদের খাওয়া শেষ, তারা বসেছে সোফায়। মহিলারা গল্প গুজবে ধীরে ধীরে খাচ্ছে। ইভানের বাবার দিকে এক পলক তাকিয়ে গলা ছেড়ে আবারও বললেন ফাহিমা বেগম, আপনার মেয়েটাকে এখন বিয়ে দিবেন না? না মানে ও তো রুহির বড়, আর বিয়ের বয়স হয়েছে। ভাবেননি মেয়েকে নিয়ে? ওর বাবা এখনো এসব নিয়ে কথা তোলেনি। দেখি কি করা যায়। মেয়েকে তো আর এভাবে বসিয়ে রাখা যায় না। সময় হোক, ভালো পাত্র পেলে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। ফাহিমা বেগম প্রগাঢ় হাসলেন। শ্বাস ফেলে বললেন ক্ষীণ স্বরে, আচ্ছা। আবার দরজায় কড়া নাড়ল লিনা। এবার কেউ দরজা খুলল না। ভেতর থেকে ইভানের কণ্ঠস্বর ভেসে আসলো, ভেতরে এসে দিয়ে যান মিস লিনা, প্লিজ। লিনা বাদ সাধলে ইভান আর একই কথা বলে। রাফির সারা শব্দ নেই। বেলকনিতে রকিং চেয়ারে বসে কফিতে চুমুক দিচ্ছে সে। গার্ডেনে তাকাচ্ছে বারবার। ডেকোরেশন আগে নাই আছে, কিছুই খোলা হচ্ছে না। সকল হতে সবটা খোলার কথা, কিন্তু ইভেন্টের লোক আসেনি এখনো। এদিকে রুমে রাফির অনুপস্থিতিতে এসির ফুল পাওয়ার অন করে একটা কমফোর্টার জড়িয়ে শীত ভাব ধরে ফের বিছানায় শুয়েছে ইভান। এখন এই ঠান্ডা ঠান্ডা অনুভবে গরম গরম কফি খাবে। ইভানের পরপর কয়েকবার আকুতি মিনতি করার পর ধীরে দরজা ঠেলল লিনা। এই প্রথম রাফির ঘরে তার আগমন। দরজা খুলতে এসির ঠান্ডা হাওয়ায় শরীর শিউরে উঠল, কাঁপল লিনা। চোখ ঘুরিয়ে রাফিকে দেখতে পেল না। ইভানকে কম্বল মুড়িয়ে শুয়ে থাকতে দেখে চোখ সরু করলো। অমনি বড় নেয় দাঁত কেলালো ইভান। লিনা বিরক্ত প্রকাশ করলো, আজব তো, এইভাবে পুরো দমে এসি অন করে রেখেছেন কেন? ঠান্ডা ঠান্ডা অনুভব করার জন্য। তাহলে ঠান্ডা ঠান্ডা অনুভব করুন। ব্যাঘাত ঘটিয়ে কম্বল টানছেন কেন শরীরে? দাঁত পিষে কটাক্ষ স্বর লিনার। ইভানের কাণ্ড আজগুবি থেকে কম কিছু নয়। ইভান সোজাসুজি বলে উঠল, বউ নেই তো, তাই কম্বল জড়িয়ে রেখেছে। ঠান্ডায় বউ দরকার হয়, জানেন না? আমার তো বউ নেই, আর এখন ঠান্ডাও নেই। ঠান্ডাকে মিস করছিলাম, তাই এসি অন করেছে। আর বউকে মিস করছিলাম, তাই বউয়ের বদলে কম্বলকে সাইড নায়িকা হিসেবে জড়িয়ে নিয়েছে। বুঝলেন মিস লিনা? লিনা অবাক হয়ে গল গল নয়নে তাকায়। কটমট করে দ্রুত কদমে এগিয়ে ঠক করে কফির মগটা বেডসাইড টেবিলের উপর রাখে। ফোঁস করে বিড়বিড় করে কিছু। ইভান ফিক করে হাসলো। লিনা ক্ষিপ্ত হয়ে পা বাড়াতে গেলে ফিসেল স্বরে বলল, মিস লিনা, আমাকে দোয়া দিয়ে যান যেন এবার ঠান্ডায় সাইড নায়িকা কম্বলকে সরিয়ে রিয়েল নায়িকা বউকে নিয়ে ঠান্ডা বিলাস করতে পারি। আপনার দোয়া কাজে লাগলে আপনিও ঠান্ডা বিলাস করতে পারবেন। যদি ঠান্ডা বিলাস করতে চান তাহলে দোয়া দিয়ে যান। লিনা শুনল কি শুনল না, ফোঁস করে শ্বাস ফেলে গটগটিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ও বেরোতেই হো হো করে হেসে উঠল ইভান। অতপর তপ্ত শ্বাস ফেল ওর যাওয়ার পথে তাকিয়ে। লিনা
কুচকানো মুখে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরোলো নতজানু হয়ে। সামনে আশঙ্কিক কারো পদযুগল দেখে তড়িতে ঝট করে চোখ তুলো। মিহি অবাক লোচনে ফেল করে তাকিয়ে। লিনার পানে মুখ বনে তাকিয়ে সে দৃষ্টি সরিয়ে পর মুহূর্তে তাকালো লিনার ফেলে আসা গন্তব্যের পানে। রাফি ঘর থেকে বেরোলো। লিনা ধক করে ওঠে মিহি, তবে প্রকাশ করলো না। লিনা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। একগাল হেসে বলল, উঠে পড়েছো মিহি, নিচে চলো, খাবে না? তুমি যাও আপু, আমি আসছি। মীরা পেছনে ছিল, ওকে নিচে নিয়ে নেমে গেছে লিনা। মেয়ে থম মেরে ওখানেই কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিষ্প্রভ হয়ে। ঢোক গিলে তড়িতে নিজের ঘরে ঢুকলো। এক ছুটে বেলকুনিতে গিয়ে থামলো। দরজার কাছে দাঁড়িয়ে পাশের বেলকুনিতে দৃষ্টিপাত করলো সর্বপ্রথম। রকিং চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে রাফি। এক হাতে ফোন, অন্য হাতে কফির মগ। কিয়কাল বাদ মগে চুমুক বসাচ্ছে। মিহি ঢোক গিলে আবার। মিহির উপস্থিতির মুহূর্তে রাফির চিত্রকে নাড়িয়ে তুলছে। আশঙ্কিক স্থিত হাসে মিহি, চোখ ফোলা এখনো, মুখশ্রীতে ঘুমের ছাপ। রাফি শ্বাস ফেলে কারো আবেদনময়ীর পানে অপ্রতিভ তাকিয়ে থেকে হিমশীতল কণ্ঠে বলল, শুভ সকাল ম্যাডাম। আপনি এখানেই ছিলেন? হ্যাঁ। আপনি এখানেই বসেছিলেন হুম, কখন থেকে? প্রায় 8 মিনিট থেকে। কেন? আমি এখানে বসে আছি জানলে আগে আসতেন আমার কাছে? রাফি টিটকারি স্বর। মিহির মুখ শুকনো করলো, বলল, ঘরে কে? ইভান। লিনা আপু আপনার ঘরে কি করছিল? রাফি কপাল কুঁচকে ফেলো। ইভানের কথা মনে পড়তে বলল, ইভানকে কফি দিতে এসেছিল বোধহয়। মিহি মাথা নোয়ালো। রাফি উঠে দাঁড়ালো, পকেটে ফোন ঢুকিয়ে কফির মগটা রেখে এসে রেলিং ঘেঁষে দাঁড়ালো। মিহিকে ডাকলো নিজের কাছে। মিহি এগোতে রাফি দূরত্ব বজায় রেখে নরম কণ্ঠে শুধালো, কি হচ্ছে ব্লসম? আপনার ঘরে আজ থেকে আর কেউ যাবে না কোনোদিন। আপনি সবাইকে বারণ করে দেবেন, অনুমতি ব্যতীত যেন কেউ ঘরে না ঢোকে। আপনার ঘরে সুন্দর একটা স্মেল আছে, সেটা খুব ভালো লাগে আমার। আমি চাই না সেই স্মেলের ভাগিদার অন্য কেউ হোক। সেটা উপভোগ আর অনুভব করার অধিকার শুধুমাত্র আমার, আর শুধু আমিই অনুভব করব সেটা। আপনার বডি স্মেলও অ্যাটাচ আছে, সেটাও আমার ভালো লাগে। সেটার অধিকারও শুধুমাত্র আমার। আপনি সবাইকে দূরে রাখবেন সেই অধিকারে ভাগ বসানো থেকে। কোনো মেয়ে তো দূর, কোনো ছেলেও যেন আপনার ঘরে আর না ঢোকে। মাথা নুয়ে একদমে সব কথা শেষ করে হাঁপ নিল মিহি। রাফি নির্বাক হয়ে চেয়ে শুনল ওর কথা। একধানে কথা শেষ করেছে মিহি। রাফি সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে মুচকি হেসে ফেল, বলল, আপনার অধিকারে ভাগ বসানোর জন্য কেউ আসবে না কোনোদিন। আপনার যে অধিকার সেটার কারণে নেই। অনুমতি পায় সবাই, কিন্তু অধিকার পায় কজনে? অন্যরা আমার ঘরে আসার অনুমতি পেয়েছে, আর আপনি পেয়েছেন দখলদারি। আমার ঘরের, মনের, জীবনের সবকিছুর দখলদারি। আপনার আগমন আমার জীবনের বৃষ্টির মতো, যা সবকিছু ধুইয়ে নিয়ে চলে গেছে। কিন্তু বৃষ্টির সে রেশ কাটেনি, আমার মন গেঁথে গেছে। আপনি স্বয়ং রোজেন রাফি চৌধুরীর মনে গেঁথে গেছেন ম্যাডাম, যেখানে আর অন্য কেউ নেই। কোথায় কি থাকলে সেটা আপনাকে দেখতে হবে না। আপনি আমার কোথায় আছেন সেটা অনুভব করুন, তাহলে সেই স্থানে আর কাউকে দেখতে পাবেন না। বুঝলেন ম্যাডাম? নোয়ানো মাথাখানা আরো বেশি নুইয়ে যায় মিহির। চিবুক ঠেকে গণ্ড দেশে। রাফির কথাগুলো বোঝার চেষ্টা করলো না, বরং নিজের কথায় উপেক্ষা বুঝে অভিমান করলো। বুড়িচুকল অত্যাধিক কুচকে কপালে ভাঁজ ফেল। রাফি শীতল হাসলো তা দেখে। ডান হাতের তর্জনে দিয়ে আলতো স্পর্শে চিবুকখানা উঁচিয়ে ধরল মিহির। মিহি ঝট করে মুখ সরিয়ে নিল। রাফি এবার বলল হার মেনে, আচ্ছা, আপনি যা বলবেন তাই। অনুমতি ব্যতীত কি আমার ঘরে প্রবেশ করবে না? এবার খুশি? আলতো তাকিয়ে পর মুহূর্তেই হাসলো মিহি। ঘাড় ঝাঁকিয়ে সম্মতি বোঝালো। রাফি সুদ হয়ে ব্রেকফাস্ট করেছ? ঘাড় ঝাঁকিয়ে না বোঝায় মিহি। রাফি বলল, তাহলে কি ব্রেকফাস্ট করো না জলদি? ও বাড়িতে নিয়ে যাবো তোমায়। এক্ষুনি বেরোবো, তুমি খেয়ে এসো আগে। আপনিও খাননি, চলুন একসাথে খাবো। যাও, আমি আসছি। আমার সাথে যাবেন, চলুন। রাফি খানিক হাসি। দুজনে নিচে নামে অথপর টুকটাক খেয়ে নেয় একটু। টেবিল ছেড়ে ওঠার আগে মিহির দিকে তাকিয়ে চাপা স্বরে বলল রাফি, কেন ফাস্ট? তাদের উপরে এসো। বলে টেবিল ছেড়ে উঠতে রাশেদ রাহান চৌধুরী ছেলেকে ডাকেন নিজের কাছে। রাফি সেদিকে এগোতেই ইভানের বাবা ইমতিয়াজ আহমেদ খিও হেসে বললেন, বোনের পালা তো শেষ হলো বাবা, এবার তো তোমার পালা।
তা আবার কবে আসছে চৌধুরী বাড়িতে? যদি এখন থেকে জানতে পারি তাহলে সুবিধা হতো আর কি। রাফি উত্তরে থমকে ভ্যাবাচাকা খেয়ে দৃষ্টি নামিয়ে নেয়। রাশেদ রাহেন চৌধুরী খানিক হাসলেন। হালিমা বেগম বলে উঠলেন পাশ থেকে, এখন তো মিহি আছে, তা ভাইজান আগে মিহি না রাফি, মানে ঘরে একটা বউ এনে তারপর মিহির বিয়ে দিলে হয় না? রুহেও চলে গেল, এবার মিহি চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তুমি কি বেরোবে এখন? জি আব্বু, ও বাড়িতে যাব এখন। কিছু বলার ছিল? ফিরে এসো, তারপর বলবো। আচ্ছা। রাফি পা সরাতেই আবার ডাকলেন রাশেদ রাহেন চৌধুরী। রাফি, জি আব্বু। মিহিকেও নিয়ে যেও সাথে করে। নিয়ে যাব। উপরে উঠল রাফি। মিহি কান খাড়া করে শুনল সব কথা, অতপর তড়িঘড়ি করে খাওয়া শেষ করলো। মীরা বাড়িতে ফিরবে এক্ষুনি। মিহি ওর উপরে উঠে তৈরি হয়ে নিল ঝটপট। রাফি এরই মধ্যে তৈরি, বারবার পায়চারি করছে ঘরের দরজার সামনে। মীরাও তৈরি, ও বেরোবে মিহি আর রাফির সাথে। কাল বেকার বেকার ও বাড়িতে থাকতে গেল, কাল ফিরলেই হতো। বারবার আফসোস করছে মীরা। মিহি তৈরি হয়ে দ্রুত ঘর ছেড়ে বেরোলো, পেছন পেছন মীরা। ইভান ফের ঘুমিয়েছে, ওকে আর ডাকেনি রাফি। ঘরের দরজার সম্মুখে মিহির মুখোমুখি হলো রাফি। অমনি হাসলো মিহি, বলল তাড়া দিয়ে, চলুন, আমি রেডি। ও কোথায় যাবে? যাওয়ার পথে ওকে বাড়িতে নামিয়ে দেবেন। চলুন, এখন দেরি হয়ে যাচ্ছে। মিহি এক মুহূর্ত দাঁড়ালো না, তর সইছে না ওর। বাড়ি থেকে মিহির পিছু পিছু বেরোলো মীরা। গেটের বাইরে বেরোলো ওরা। রাফি গাড়ি নিয়ে বাইরে বেরোতে মিহি মীরাকে বলল, পেছনে ওর তুই। মীরা দরজা খোলার উদ্দেশ্যে হাত বাড়াতে রাফি থামালো। দাঁড়াও। থামলো মীরা। মিহি ভুরু উঁচিয়ে শুধালো, কি হলো? ওই যে রিক্সাটা দেখছো, ওটাতে যাও। টাকা দেওয়া আছে, তোমাকে সৈসাল আমাদের বাড়িতে পৌঁছে দেবে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমাকে সাথে নিলে সময় নষ্ট হবে। তার চেয়ে তুমি রিক্সায় যাও, সমস্যা হবে না তো? রাফি সোজাসুজি কথায় ভ্যাবাচাকা খায় মীরা। থতমত স্বরে বিড়বিড় করে, হ্যাঁ, না, হ্যাঁ নাকি না? সমস্যা আছে? না, নেই। তাহলে যাও, ওঠো গাড়িতে। মিহি মীরার দিকে তাকায়, বলে নরম কণ্ঠে, যেতে পারবি? তোরা যা। মিহি কথা না বাড়িয়ে দরজা খুলে তড়িতে উঠে বসলো গাড়ির ফ্রন্ট সিটে। কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছালো ওরা। এখন ঘড়ি কাটা 11টা ছুঁই ছুঁই করছে। রাফির আগে গাড়ি থেকে নেমে এক ছুটে বাড়িতে ঢুকলো মিহি। শান্তদের বাড়িতে তেমন আত্মীয় নেই, মোটামুটি ফাঁকাই বলা চলে। ড্রয়িং রুমে গুটি কয়েক মানুষ, সোফায় বসে সকলে। কিচেনে রান্নার আয়োজন চলছে। আফসানা বেগম কিচেনেই আছেন। মিহি বাড়িতে ঢুকেই উঁচু গলায় ডাকলো, ফুপি। কিচেন থেকে বেরিয়ে আসলেন আফসানা বেগম। মিহিকে দেখে এক চিলতে হেসে বললেন, আরে মিহি, এসেছিস? রুহি কখন থেকে তোর কথা বলছিল। ওর কাছে আগে যা, পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। একটু আগে ফোন করেছিল বাড়িতে, যেই শুনেছে তোরা আসছিস সেই পাগলামো বাড়ছে ওর। রুহি কোথায় ফুপি? ঘরেই আছে, যা। ভাইয়া? পাশ থেকে একজন চাপা গলায় মশকরা করলো, কে? শান্ত? ও তো ঘরেই আছে, সকাল থেকে ঘর হতে বেরোয়নি। নতুন বিয়ে করেছে, বহুর আঁচলের তলায় লুকিয়ে আছে লজ্জায়। যাও যাও, দেখে এসো। মেয়ে ছুটল সিঁড়ি বেয়ে উপরের দিকে। এখনো কেউই মেয়ের সম্পর্কে অবগত নন। কপাল কুঁচকে এতক্ষণ সবাই তাকিয়ে দেখল মিহিকে। ও চলে যেতেই এক ভদ্রমহিলা বলে উঠলেন আফসানা বেগমকে উদ্দেশ্য করে, মেয়েটা কে ভাবি? আগে তো দেখিনি, বিয়ের দিনও দেখলাম, আজও। আমার মেজ ভাইয়ের মেয়ে। মানি যিনি মারা গিয়েছেন তার মেয়ে? কিন্তু তার মেয়ে তো বড়, আর ওকে চিনি, মেহেজাবিন নাকি নাম, দেখেছি ওকে অনেকবার। মেহজাবিন বড়, আরও মিহি আমার মেজ ভাইয়ের ছোট মেয়ে। ও আচ্ছা, বাড়ির মিষ্টি মেয়ে। তবে মেহেজাবিন আর রুহির তুলনায় গায়ের রংটা একটু চাপা। রাফি ভেতরে ঢুকতে ঢুকতে কতটুকু শুনলো, অমনি কপাল কুঁচকে ফেলল ও। থমকে দাঁড়িয়ে একরাশ বিরক্তি নিয়ে দাঁত পিষল। আফসানা বেগম রাফিকে দেখে ওদিক থেকে মন সরালেন, শীতল হেসে বললেন, রাফি বাবা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়।
রাফি এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রুহি নেই, মিহিও নেই। রাফি গাড়ি পার্ক করে ভেতরে আসতে আসতে উপরে উঠে গেছে ও। ড্রয়িং রুমে এসবে ভিড় থেকে আফসানা বেগম রাফিকে পাশের রুমে যেতে বলেন। তুই পাশের রুমে যা, আমি জুস দিচ্ছি। রাফি কথা মতো পাশের রুমের দিকে পা বাড়তে বাড়তে পকেট থেকে ফোন বের করলো। কল লাগালো শান্তর নাম্বারে। ওদিকে মিহি হাঁসফাঁস করে দরজায় নক করলো। ও পাশ থেকে দরজা খুলছে না কেউ। মিহি গলা উঁচিয়ে ডাকলো এবার। ভাইয়া ভাবি, দরজা তো খুলবে এবার। এই সকালবেলা দরজা লাগিয়ে কি করছো তোমরা ভাইয়া? এবার খট করে দরজা খুলো। রুহি দরজা খুলতেই হুড়মুড়িয়ে জড়িয়ে ধরলো মিহিকে। পাখি জান আমার, কেমন আছিস? হেসে ফেলো মিহি। শক্ত করে রুহিকে জড়িয়ে ধরে বলল। আমি ভালো আছি ভাবি জান। এমন ভাবে জিজ্ঞেস করছিস যেন কত বছর পর দেখলি আমার। রুহি মিহিকে ছাড়লো। ঘরে ঢুকলো ওরা। শান্ত খাটের উপর শুয়ে পায়ের উপর পা তুলে নাচাচ্ছে। পরনে একটা লুঙ্গি আর সেন্টো সাদা গেঞ্জি। মিহি ওকে দেখেই ফিক করে হেসে উঠল মুখ চেপে। শান্ত মিহিকে দেখা মাত্র লাফিয়ে উঠে বসলো। আরে শালিকা যে, কি খবর শালিকা, কেমন আছো? আমি ভালো আছি ভাইয়া, তুমি? আমি ভালো না থেকে যাব কই, আমারই তো সবে ভালো থাকার দিন। মিহি মিটি মিটি হাসছে। রুহির পরনে নতুন শাড়ি, সকালেই পরেছে এটা। মাথায় আঁচল টেনে রাখা ছিল এতক্ষণ, এখন পড়ে গেছে মাথা থেকে। অদ্ভুত সুন্দর লাগছে রুহিকে, বউ বউ আভা চেহারায়। দারুণ মিষ্টি লাগছে, নজর আটকাচ্ছে। তবে এত সৌন্দর্য দেখো পেটে হাসি আসছে না। পেট ফেটে হাসি আসছে মিহির। ও কোনো রকমে ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। মিহিকে ফিক ফিক করে হাসতে দেখে শান্ত নিজের দিকে তাকায়। নিজের অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকায় মিহির দিকে। চোখ ঝাপটে ঝাপটে পুরো কণ্ঠে বলে ওঠে। এই পরে এভাবে হাসছিস কেন? হ্যাঁ, আগে কখনো নতুন বর দেখিসনি, হাসার কি আছে এভাবে? কই ভাইয়া, হাসছি না তো। রুহি পড়েছে মহাজালে, নুয়ে যাচ্ছেও। ও মাথা নত করলো। মিহি ওর বাহুতে আলতো ধাক্কা মারে। শান্তর উদ্দেশ্যে বলে টিটকারি স্বরে। তোর ফ্রেন্ড এসেছে ভাইয়া, নিচে যাও, তোমার জন্য ওয়েট করছে হয়তো। রুহি ঝলমলি তাকালো মিহির পানে। ভাইয়া এসেছে? ভাইয়া এসেছে তো এভাবে খুশি হওয়ার কি আছে? ভাইয়া হওয়ার আগে তো ভাসুর লাগে তোমার। আমার থেকে কদিনের বড় রাফি, ভুলে যেও না। ভাসুরের সামনে যেতে নেই, লজ্জা শরমের মাথা খেয়েছো। আমার বোনটার সামনে লজ্জা পাচ্ছ, বড় কথা আমার সামনে লজ্জা পাচ্ছ, অথচ কাল লজ্জাহরণ। রুহি কান গরম হয়ে আসে। কথা শেষ করতে না দিয়ে ও ঝাঁঝিয়ে ওঠে, চোখ মুখ পাকিয়ে। চুপ করুন অসভ্য লোক, বেরিয়ে যান ঘর থেকে। শান্ত চুপসে গেল। নিজেও থতমত খেলো মিহির সামনে। মুখ ফসকে বেফাস বেরিয়ে গেছে। ওর কি দোষ? শান্ত তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাট থেকে নেমে পড়লো। দ্রুত চেঞ্জ করলো ওয়াশরুমে গিয়ে। ঘর থেকে বেরোতে বেরোতে বলল মিহির উদ্দেশ্যে। আদি ঘরওয়ালি, ঘরেই থাকো, আমি আসছি এক্ষুনি। তোমার বোনের ভাসুরের সাথে দেখা করে আসি গিয়ে। বলে চটজলদি ঘর থেকে বেরিয়ে গেল শান্ত। ও বেরোতে পেট চেপে হো হো করে হেসে উঠল মিহি। হাসতে হাসতে গড়গড়ি খেলো খাটে। রুহি মুখে অসহায়ের ছাপ ফোটালো, বলল কণ্ঠ খাদে নামিয়ে। এভাবে হাসার কি আছে, হাসছিস কেন? মিহি হাসি থামায়, নিজেকে সংবরণ করে, শরীর টান টান করে উঠে বসে। গলা খাকারি দেয়, প্রসঙ্গ ঘেটে শুধুই আলতো করে। ভাইয়া তোকে কাল কি গিফট দিল? রুহির মুখের আভা পাল্টে যায় পুরোপুরি। লাজুকতা বৃদ্ধি পায়, মাথা নুয়ে নেয় ও। মিহি আবারও বলে বেকুল হয়ে। কিরে পাখি, বল না ভাইয়া তোকে কি দিয়েছে? দাঁড়া দেখাচ্ছি বলে আলমারির দিকে এগুলো ও। সকালে শান্তকে কিছু দিয়েছে, রুহি আলমারিতে তুলে রেখেছে সেগুলো। আলমারি থেকে কিছু বের করলো রুহি। এগিয়ে এসে মিহির পাশে বসলো। প্রথমে বাড়িয়ে দিল মাঝারি আকারের একটা পুতুল, মোটামুটি ছোটই বলা চলে। পুরনো একটা প্লাস্টিকের পুতুল, চিপকে গেছে অনেকটা। তবে পুরনো পুতুলটার শরীরে ছোট ছোট নতুন পোশাক। মিহি অবাক হয়ে কপাল কুঁচকে তাকালো। পুতুলটা উল্টে পাল্টে দেখলো, না বুঝে শুধালো সন্ধিয়ান হয়ে। এই পুরনো পুতুলটা তোকে গিফট করেছে ভাইয়া? রুহি সচকিতে উপনিস মাথা নাড়ে, হাসে ওষ্ঠপুট চেপে ধরে। মিহি কপাল অত্যাধিক কুঁচকালো, হাসি প্রগাঢ় করে রুহি নরম কণ্ঠে বলে। জানিস, এটা আমার ছোটবেলার পুতুল। তুই হারিয়ে যাওয়ার পর ফুপি এটা কিনে দিয়েছিল আমায়। আমি সব সময় এটা নিয়ে খেলতাম, এটাকে নিজের কাছে রাখতাম প্রতিটা ক্ষণ।
তা হাতছাড়া করতাম না একটু। ঘুমোতে গেলেও এটাকে জড়িয়ে ঘুমাতাম, কিন্তু হঠাৎ করে একদিন এটা হারিয়ে যায়। আমি তখনও খুব ছোট, খুব কেঁদেছিলাম জানি সেটা হারানোর পর। সব সময় কান্না করতাম পুতুলটার জন্য। আমার খুব প্রিয় ছিল এটা। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এটাকে পাওয়া যায়নি তখন। আব্বু আমাকে নতুন করে আরও অনেক পুতুল কিনে দিয়েছিল, কিন্তু আমি জেদ ধরেছিলাম এটাই লাগবে আমার, কিন্তু এটাকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে একসময় এটার ধান্দা কেটে গেছে মাথা থেকে। আজ জানতে পারলাম আমার এই পুতুলটা হারায়নি কখনো, চুরি হয়েছিল। হ্যাঁ? উনি চুরি করেছিলেন এটা। আমাকে সবসময় হিংসে করতেন উনি, আমার জিনিসকেও হিংসে করতেন। আমি এই পুতুলটা নিয়ে খেলতাম, এটা সহ্য হতো না ওনার, তাই এটা চুরি করেছিলেন আমার থেকে। আমরা কি জানতাম না কি উনি চুরি করেছেন? এতদিন উনি সবার থেকে লুকিয়ে রেখেছিলেন এটা। আজ আবার এটা ফেরত দিয়েছেন আমায়। আমার পুরনো একটা স্মৃতিকে স্মরণ করিয়ে দিলেন। সবটা স্বীকার করেছেন আজই জানলাম। মিহি আশ্চর্য বনে একরাশ বিস্ময় নিয়ে তাকাই ও। বিস্ময়ে অভিভূত সে ও আশ্চর্য হয়েই শুধালো। ফেরত দেওয়ার পর কি বললো? খুব করে সরি বলল। রাগ করেছিলি? নাবোধক মাথা নাড়ে রুহি। শান্তকে আরও অনেক কিছু বলেছে। শান্ত জেলাস ছিল ও পুতুলটার উপর, তাই রাগে ক্ষোভে এটাকে সরিয়েছে রুহির থেকে। রুহি সবসময় পড়ে থাকতো এটাকে নিয়ে, যেটা ওর মোটেও সহ্য হতো না। আর যেটাকে ফেরত দিয়ে খুব করে ক্ষমা চেয়ে নিয়েছে শান্ত। পুতুলের সাথে আরও কিছু দিয়েছে, একটা হীরের আংটি পরিয়েছে রুহির অনামিকা আঙ্গুলে। বেশ কতগুলো শাড়ি কিনে দিয়েছে, যদিও রুহি শাড়ি পরবে না কখনো, ও শাড়ি সামলাতে হিমশিম খায়। তবুও শান্ত বলেছে প্রত্যেক রজনীতে ওর সম্মুখে শাড়ি পরে আসতে হবে রুহিকে। এটাই শান্ত নরম উৎকণ্ঠিত আবদার। টুকিটাকি আরও অনেক গিফট করেছে। রুহি মিহিকে দেখালো সব। এদিকে শান্ত সোজা নিচে নেমে রাফি যেই রুমে ছিল সেই রুমে ঢুকে বিশাল বড় একটা সালাম দিল শান্ত। আসসালামু আলাইকুম বড় শালা বাবু। চরম বিরক্তি নিয়ে দাঁত কিচে কটমটিয়ে তাকালো রাফি। শান্তকে সে আসার পর থেকে ফোন করে যাচ্ছে, ওর ফোন ধরার কোনো খবর নেই। প্রচণ্ড বিরক্ত রাফি। সে শক্ত কণ্ঠে তপ্ত ঝাড়ি মারল। কতক্ষণ ধরে ফোন করছে, ফোন ধরছিল না কেন? তোর আক্কেলকে হাঁটুর নিচে? নতুন জামাইকে ফোন করার মানে কি? অনেক বিজি আমি, বুঝিস না? কেন ফোন করেছিলি বারবার? আসল কথা, শান্তর ফোন সাইলেন্ট ছিল। সে কালকে ডিস্টার্ব থেকে বাঁচতে সাইলেন্ট করে রেখেছে ফোন। এখনও সেই অবস্থাতে পড়ে আছে, খেয়াল করেনি, খেয়াল করার সময়ই পায়নি। রাফি ক্ষিপ্ত, তার মাত্রা বাড়ে, বকবকিয়ে তেড়ে আসে ও। তোর ওই পাশের বাসার দুঃসম্পর্কের সোমিনা আন্টিকে ছাড়বো না আমি। আমার ব্লসমকে কটক করেও ওর তো সাহস কম না, আমার ব্লসমের দিকে নজর দেয়। ওনাকে তো আমি। আরে ভাই থাম থাম, কি হয়েছে? হঠাৎ ছমিনা আন্টির ওপর এভাবে খেপে গেলি কেন? কি করেছেন উনি? রাফির উগ্রতা দেখে নিজেকে প্রোটেক্ট করে অন্যদিকে সরে গিয়ে তৎক্ষণাৎ বলে উঠল শান্ত। রাফি খেকিয়ে উঠল। বাইরে বসে কুটনামো করছেন উনি। এসব কূটনৈতিক মহিলাদের বাড়িতে জায়গা দিস কি করে? আরে কি হয়েছে বলবি তো? বললাম তো, আমার ব্লসমের দিকে নজর দিয়েছেন উনি। আর যাই হোক, এক্ষুনি ওনাকে বাড়ি থেকে তাড়াবি। এক্ষুনি মানে এক্ষুনি। আমি আর একটা কথা বলবো না। হয় তুই ওনাকে বাড়ি থেকে হটাবি, আর নয়তো আমি তোর বউকে তোর বাড়ি থেকে হটাবো। রোহিকে নিয়ে নিজের বাড়িতে ফিরবো আমি। এখন তোর চয়েস, কি করবি ভেবে দেখ। জলদি ভাব, ফাস্ট। ওই মহিলাকে এক্ষুনি বাড়ি থেকে বের কর, নয়তো রোহিকে নিয়ে চললাম আমি। শান্ত চমকে উঠল, বড়সড় ঝটকা খেয়ে শরীর ঝাড়া মেরে বলল। এসব কি বলছিস ভাই? আমার বউকে হাঁটাবি মানে? ওরে, তোর বোন আমার দীর্ঘ একদিনের বিয়ে করাবো, ওকে ছাড়া বাঁচবো না আমি। এসব কী সব ব্ল্যাকমেল করছিস? যা বলছি তাই। নেক্সট 2 মিনিটের মধ্যে যদি সোমিনা আন্টি বাড়ি থেকে না বেরোয়, তাহলে 3 মিনিটের মধ্যে রুহি বেরোবে এই বাড়ি থেকে। অলরেডি 2 সেকেন্ড চলে গেছে। গো ফাস্ট। ওই সোমিনাকে তার আমার আশপাশ থেকে। শান্ত ভ্যাপাচাকা খায়, কুল কিনারা হারায়। রাফির কথায় আগাগোড়া কিছুই মাথায় ঢোকেনি ওর। ও ছলকে ছলকে উঠছে বারবার। রাফিকে দেখে বেশ সিরিয়াস মনে হচ্ছে শান্ত বলতে গেলে। দেখ ব্রো, 10 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 110 সেকেন্ড বাকি আছে। রাফি চটচটে গলা। শান্ত লাফিয়ে উঠল, বউ হারানোর ভয়ে ভীত হয়ে বলল হাঁসফাঁস করে। আরে ভাই যাচ্ছি তো। বেকার বেকার ভয় দেখাস কেন এভাবে? আমি কি আমার বউকে হারাতে পারি? আমি গিয়ে ওই সমিনা আন্টিকেই খেয়ে দিয়ে আসি। ওয়েট।
শান্ত ছুটল ঘরের বাইরে ও বেরোতেই ঠোঁট কামড়ে হাসলো রাফি। শান্ত ধরফড়িয়ে ড্রয়িং রুমে আসলো, চেঁচিয়ে উঠল, ওরে সমিনা আন্টি, আপনার মেয়ে ভেগেছে। কোথায় আপনি? বাঁচান রতন বলদারে। ড্রয়িং রুমে সবাই আতঙ্কে চমকে উঠল শান্তর চেঁচানোতে। সমিনা বেগম বিরাট নয়নে তাকালেন, কিছু বুঝে ওঠার আগে শান্ত ঝট করে এসে টেনে দাঁড় করালো তাকে। আতকে উঠলেন সমিনা বেগম। শান্ত হাঁসফাঁস করে উঠল, ও আন্টি, আপনার খাটাস গুণধর মেয়ে পাড়ার রতনের সাথে পালিয়েছে। বেচারা রতনকে বলদ পেয়ে ওকে টোপ বানিয়ে ভেগেছে আপনার মেয়ে। কে কোথায় আছেন? আপনার মেয়েকে ছেড়ে ওই রতন বলদাটারে বাঁচান। শান্ত উল্টাপাল্টা বকবকর খানা আফসানা বেগম শক্ত গলায় ধমক দিলেন, এসব কি বলছিস শান্ত? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ আম্মু, আমার মাথা একদম ঠিক আছে। তা না হলে বউকে হারানোর ভয়ে এমন করি আমি? তুমি বাদ দাও, তোমার সাথে কথা বলার সময় নেই। ও আন্টি, আমার কাছে টাটকা তাজা খবর আছে। আপনার মেয়ে রতনের সাথে পালিয়েছে একটু আগে। থানার ওসি ফোন করেছিল আমায়। ওসি সাহেবও বলদার রতনকে নিয়ে হেভি টেনশনে আছে। আপনার মেয়ে আবার ওকে খেয়ে ছেড়ে দেবে না তো? না মানে ওর টাকা পয়সার কথা বলছিলাম আর কি। আপনার মেয়ে তো খুব লোভী, এটা আপনি হাড়ে হাড়ে জানেন। আপনার মেয়ে আপনার মতোই হয়েছে একদম। আপনি যান আন্টি, নিজের মেয়েকে খুঁজুন। একটা ছেলে সর্বনাশ হতে দেবেন না এভাবে। আপনার মেয়ে ওই বলদাটারে চিবিয়ে খাবে। আপনি বাঁচান ওরে। যান যান, বেরোন বাড়ি থেকে। তাড়াতাড়ি গিয়ে খবর করুন, দেখবেন আমি 100% ভুল। সামিনা বেগম অবাকে চরম পর্যায়ে। শান্তর কথা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। উপস্থিত সবাই হতবাক। শান্ত ঠেলে ঠুলে সমিনা বেগমকে একেবারে সদর দরজা থেকে বাইরে বের করলো। কিছু বলার সুযোগটুকু দিল না ভদ্রমহিলাকে। একেবারে বের করে দিয়ে আবার মুখ খুলল, যান আন্টি, আমি ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আসলে দিন এমন 2-4টা ভুয়া খবর আসে আমার কাছে। ভুয়া টিভির সাথে যুক্ত আছি তো তাই। আপনি যান, পরে আমার ব্ল্যাকমেলার শালা চলে গেলে আবার দেখা হবে আপনার সাথে। বাই বাই। শান্ত খট করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। এখনো ওভাবেই বাইরে থম মেরে দাঁড়িয়ে রইলেন সমিনা বেগম। বাকরুদ্ধ তিনি। মাথা ভন ভন করছে শান্তর প্যাচাল শুনে। কথা বড় হলো, তার তো কোনো মেয়ে নেই, দুটো ছেলে আছে তার। মেয়ে কোথা থেকে এলো? আর পাড়ার রতন, এটা আবার কি? এই নাম তো ও এ জীবনে কোনোদিন শোনেননি তিনি। এদিকে শান্ত দরজা লাগিয়ে দীর্ঘশ্বাস ফেল। ঘাম ছুটেছিল মুহূর্তে। শান্ত কপালে ঘাম মুছল। পিছু ফিরতেই আফসানা বেগমের রগরগে ক্ষিপ্ত দৃষ্টির সম্মুখীন হলো সে। অমনি ভ্যাট ভ্যাট করে দাঁত গেলালো। ধমকে উঠলেন আফসানা বেগম, এসব কি হলো শান্ত? কি ধরনের ব্যবহার এটা? অতিথি উনি, অতিথির সাথে এমন উদ্ভট রিয়াক্ট করার মানে কি? মেলা মানে আছে আম্মু, তুমি ওসব বুঝবে না। আমার বউ নিয়ে টানাটানির ব্যাপার আছে এতে। আর ওসব কুটনি মহিলাদের সাথে মিশতে নেই। রাফি বলেছে ওই মহিলা কুটনি, তার মানে উনি কুটনি। এসব মহিলার থেকে দূরে থাকবে, কেমন? কথাটা বলে আর কিছু বলার সুযোগ দিল না। দ্রুত পায়ে আগের ঘরটাই ঢুকলো। ড্রয়িং রুমে সবাই তাজ্জব বনে মুহূর্তেই বিমর্ত হয়ে। মহিলারা তাকলেন একে অপরের দিকে। আফসানা বেগম বললেন ভারী লজ্জায়, এই ছেলের ভাবমূর্তি কবে বদলাবে কে জানে। শান্ত ঘরে এসে দীর্ঘ হাঁপ ছাড়ল। যুদ্ধ জয় করে আসলো সে। রাফি হাসি চেপে বাহবা দিল ওর পিঠ চাপড়ে। ভেরি গুড, এভাবেই সাহসী হয়ে থাকবি সবসময়। আমার বোনকে তোর হাতে তুলে দিয়ে ভুল কিছু করিনি। আর একটা বোন থাকলে সেটাও তোর হাতে তুলে দিতাম। এবার ক্ষুব্ধ হলো শান্ত। রাফির মস্করা বুঝে রুষ্ট স্বরে বলল ছটকা মেরে, সর সামনে থেকে। তোর একটা বোনকে সামলাতেই হিমশিম খাই, আবার আরও একটা লাগবে না আমার। আমার একটা হলেই চলবে। তুই তো আছিস ফ্রি ফ্রি। তোর বোন আমাকে যে প্যারাটা দিতে বাকি রাখবে সেটা তুইই দিয়ে দিবি। হেসে ফেলল রাফি। দুপুরে খাবার এ বাড়িতে খেয়েছে ওরা। জেনে থাকবে রুহির সাথে এ বাড়িতে। মিহি আর রাফিকে ফিরতে হবে এখন। অনেকক্ষণ হলো এ বাড়িতে আসা। রুহির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে ওরা। বাড়ির পথ না ধরে অন্য পথ ধরেছে রাফি। গাড়ি ছুটছে সেই পথে। মিহি পাশের সিটে চুপচাপ বসে। জানালার বাইরে দৃষ্টি ওর। দুজনই নীরব। পিনপতন নীরবতা বিরাজ করছে। মিহি এতক্ষণে বিপরীত পথ লক্ষ্য করে রাফির দিকে তাকিয়ে শুধালো, এদিকে কোথায় যাচ্ছেন? তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে পালাবেন? কেন পালাবেন না আমার সাথে? পালানো যায় আপনার সাথে। হ্যান্ডসাম আপনি, আপনার মতো দুটো খুঁজে পাবো না আর। কিন্তু কোথায় পালাচ্ছি আমরা? গন্তব্যহীন কোথায়?
যেদিকে দু চোখ যায় সেদিকে। কিন্তু আমার যে গন্তব্য প্রয়োজন, গন্তব্যহীন হাঁক হরে হতে চাই না তো আমি। একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আপনার সাথে সংসার করতে চাই আমি। সংসার? হুম, কি কি চান নিজের সংসারে? একটা সম্পূর্ণ আপনিকে চাই। আর আপনি হলেই চলবে, আপনি থাকলে সবকিছু পেয়ে যাব আমি। রাফি নরম হাসলো। মিহি মিষ্টি হেসে দৃষ্টি ঘোরালো জানালার বাইরে। মার্কেটের সামনে গাড়ি থামে ওদের। রাফি গাড়ি পার্ক করে নিজের নামে প্রথমে ঘুরে এসে দরজা খুলে দেয় মিহিকে নামার জন্য। মিহি গাড়ি থেকে নেমে আশপাশ দেখে শুধায়, এখানে আসলাম কেন? কিছু কেনার আছে? রাফি কথা বাড়তে দেয় না আর। ভেতরে ঢোকার আগে মুখে মাস্ক পরে নেয় একটা ফোনের শপে ঢোকে ওরা। মিহি চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখতে ব্যস্ত। আগে থেকে শপে পারচেস করেছিল কিছু। রাফি ভেতরে ঢুকতেই খুশিতে চিকচিক করে উঠল শোরুমের সকলের। রাফির পারচেস করা জিনিসটা তৈরি রেখেছিল তারা। একজন ওয়াকার রাফিকে চেনা মাত্রই দ্রুত বের করে দিলেন একটা প্যাকেট। রাফি মাস্কের আড়ালে মুচকি হাসলো শুধু। বিল পে করা ছিল আগে থেকে। রাফি পার্সেলটা হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার। আরেকটা কথা ছিল, ইয়েস। একটা গ্রুপ ফটো তোলার ছিল আপনার সাথে। ইউ ক্যান প্লিজ? ইয়া শিওর। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে উপস্থিত সকলে। মিহি দূরে সরে এসেছে তাজ্জব বনে। এখানে কিছুই বুঝলো না সে, মাথায় ঢুকলো না কিছু। এটা বুঝলো শুধু রাফির সাথে এখন ছবি তুলবে সকলে। মেয়েকে দূরে দেখে সেই একই ব্যক্তি গলা নামিয়ে বলল রাফির উদ্দেশ্যে, অর ম্যাম? নো, হি ক্যান অনলি টেক উইথ মি। ছবি তোলা শেষে দ্রুত পায়ে মিহিকে নিয়ে সব ত্যাগ করলো রাফি। বাইরে এসে চটজলদি গাড়িতে উঠে বসলো দুজনে। মিহি কিছু জিজ্ঞেস করলো না। রাফি হাতে থাকা প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার। মিহি তাকাই সেটার দিকে, অতঃপর রাফির দিকে। সন্ধিয়ান হয়ে শুধায়, কি? ফোন। হ্যাঁ, এটা তোমার ফোন। নতুন সিম কার্ড ইন করা আছে অলরেডি। আমার নাম্বার সেভ করে দেব। সময় অসময় যে কোনো সময় ফোন আসবে এই ফোনে। যখন তখন ঘরের সামনে ওকে চোখে দিতে ভালো লাগে না। মিহি পলক ঝাপটালো ঘন। রাফির দিক থেকে চোখ সরিয়ে প্যাকেটটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মাঝে কাটলো আরও একটা রাত। পরের দিন রবিবার। বাড়ি একটা মেহমানও বাড়ি ছাড়া হয়নি এখনো। সে বিয়ের ডেকোরেশনও একই আছে, কিছুই পরিবর্তন হয়নি। বাড়ির সবাই নির্বিকার। রাফি কাল বাড়ি ফিরেই রাশেদ রায়হান চৌধুরীর কাছে গেছিল। তিনি বলেছিলেন ফিরে আসার পর রাফির সাথে কথা আছে তার, সেজন্যই মূলত তার কাছে গেছিল রাফি। কিন্তু রাশেদ রায়হান চৌধুরী মূল কথাই আসেনি। এটা ওটার টুকটাক কথা বলেছেন ছেলের সাথে। আরও বলেছেন কাল রুহিরা আসলে সবার সামনে কিছু জানাবেন তিনি। রাফি বেশি মাথা ঘামেনি। আজ রুহি শান্ত আসবে এই বাড়িতে। বিকেলের পর এসো গেছে ওরা। জাকির হোসেন আর শাহরিয়ার শান্ত দুই বাপ ছেলে এসেছে তাদের শ্বশুরবাড়িতে। এই প্রথম জামাই হিসেবে শ্বশুরবাড়িতে আগমন শান্তর। সে আছে সেই ভাবসাবে, একই যৌথ পরিবার। তারপর আত্মীয় স্বজনে ভরপুর পুরো বাড়ি। গম গম করছে পুরো বাড়ি। সন্ধ্যার দিকে ভরে উঠেছে আরও। সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমের এক জায়গায়। গল্পের আসর বসেছে সকলের। আফসানা বেগম বরপক্ষ হওয়ায় মিসিং ছিলেন গত কদিন। আজ আবার যুক্ত হয়েছেন তিনি। এসেছেন থেকে রুহির দেখা মেলেনি নিচে। রুহি, মিহি, লিনা, বর্ষা ওদের মেয়েলি আড্ডা জমেছে ঘরের চার দেওয়ালের মাঝে। চিকন কণ্ঠে হাসি ঝঙ্কার উঠছে ঘরের মাঝে। ইভানা রাফি শান্তকে নিয়ে বেরিয়েছিল একটু। ওরা ফিরেছে ঠিক সন্ধ্যার পর, তাও শান্তর জোড়াজুড়িতে ফিরেছে। শান্তর মন টিকছে না বাইরে। ওরা ফিরেই উপরে ওঠার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো, অমনি ভরাট কণ্ঠে ডাকলেন রাশেদ রায়হান চৌধুরী, রাফি, জি আব্বু। এদিকে এসো সকলে, বসো, কথা আছে তোমাদের সাথে। রাফি সিঁড়ি থেকে পা নামিয়ে সেই দিকে এগোলো। ওর পিছু পিছু ইভান বসলো। ওরা শান্ত মলিন মুখে ঠাই দাঁড়িয়ে। ও এখন রুহির কাছে না গেলেও শান্তি পাবে না। শান্তি পাবে না। ও শান্ত আর রুহি ওর শান্তি। শান্তকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আফসানা বেগম ডাকলেন, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়। না মানে 1 মিনিটের মধ্যেই আসছি আমি। আমার শান্তিকে এক পলক দেখে আসি গিয়ে।
বলে চটভর করে সিঁড়ি পেয়ে উঠতে লাগলো ও। পেছনে ফিক করে হাসলো বাকিরা। রাশেদ রায়হান চৌধুরী ওকে না থামিয়ে বললেন, রুহি আর মিহি মামনিকে নিয়ে নিচে এসো। শান্ত, তাড়াতাড়ি এসো। শান্ত উঠে গেছে এর মধ্যে ঘরে ঢুকে সোজাসুজি চঞ্চল স্বরে তাড়া দিল ও। আরে তোমরা এখানে বসে কি করছো? নিচে সবাই ডাকছে তোমাদের। এই লিনা, মাই ওয়ান অ্যান্ড অনলি পাতানো বোন, নিচে যাও বোন। আর মাই কিউট ছোট শালিকারা, তোমরাও নিচে যাও। আমার শ্বশুর মশাই ডাকছে তোমাদের। যাও যাও, জলদি যাও। লিনা আর বর্ষা তারা খেয়ে নেমে গেছে। দ্রুত ঘর ছেড়েছে ওরা। মিহি কপাল গুটিয়ে রুহিকে বলল, চল পাখি। এই পরি, তুই যা, আমি আমার বউকে নিয়ে আসি। যা বোনু, ডিস্টার্ব করিস না। মিহি ঠোঁট উল্টে ভেঙচি কাটলো, দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। রুহি শান্তকে উপেক্ষা করে ওর পিছু পিছু বেরোতে গেলে খপ করে ওর হাতটা টেনে ধরল শান্ত। এক টানে রুহিকে আশ্রে ফেলল নিজের বুকে। পিছন থেকে শক্ত করে রুহিকে জড়িয়ে কাঁধে থুতনি ঠেকালো। খোঁচা দাড়ি উন্মুক্ত কাঁধে বিদ্যেই কুকড়ে গেল রুহি। বলল ফরকানো অস্পষ্ট স্বরে, কি করছেনটা কি? ছাড়ুন। একটু পর ছাড়বো বউ, অনেকক্ষণ ধরিনি তো তোমায়, এখন ধরেছি, ছাড়তে বলো না এত সহজে। সবে এখন নিচে উপস্থিত। একটু বাদ শান্ত আর রুহিও নিচে আসলো। এতগুলো মানুষের উপস্থিতিতেও পিনপতন নীরবতা পুরো হলরুমে। রাফি নীরবতা ভেঙে মুখ খুলল সবার মধ্য থেকে। আব্বু, কিছু বলার ছিল আপনার? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রাফি। আমি চাইছি এক সুযোগে আরও একটা ইভেন্ট আয়োজন করতে, সেটা তোমাকে নিয়ে। তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা, এখন শুধু তোমার মতামতের অপেক্ষায়। বাইরে ডেকোরেশন চেঞ্জ করা হবে শুধু, অতিথিরাও সবাই আছেন। এখন তুমি যা বলবে তাই। রাফি মুখ ভঙ্গিমা নিরেট করে ফেলল মুহূর্তে। কঠোর করল চোয়াল। চোখের চাহনি স্বাভাবিক রাখার চেষ্টা করে এখনও তাকিয়ে আছে রাশেদ রায়হান চৌধুরীর দিকে। এদিকে মিহি ধক করে উঠছে। সাবিনা বেগমের পাশে বসেছিল সে। রাশেদ রায়হান চৌধুরীর এহেন কথায় ছলকানো দৃষ্টিতে ঝট করে চাইল রাফির দিকে। সবার অবস্থা স্বাভাবিক, শুধুমাত্র রাফি আর মিহি ব্যতীত। রুহিও ভরকেছে একটু। শান্ত হাসি পেল ভেতরে ভেতরে। এবার রাফির অবস্থা দেখার পালা। রাশেদ রায়হান চৌধুরী খানিক থেমেছেন। দম নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন শান্ত কণ্ঠে, মেহে, আমাদের দায়িত্ব রাফি, আর তুমি এখন হয় তুমি আর নয়তো মিহি। আমাদের একটা সিদ্ধান্ত আছে, আমাদের নেওয়া সিদ্ধান্ত যদি তোমার পছন্দ না হয় তাহলে আমাদের অন্য কিছু ভেবে দেখতে হবে। এতদিন তোমাকে কোনো কিছুতে জোর করিনি, এখনও করব না। যদি তুমি এখনও বিয়ে করতে না চাও তাহলে আমরা মিহিকে নিয়ে ভেবে দেখব। আর যাই হোক, তোমার জন্য আর ওকে অপেক্ষা রাখতে পারি না। তুমি বিয়ে না করলে আমরা মিহিকে। ব্যাস আব্বু, কোনো বিয়ে হবে না, না মেহির আর না আমার। তৎক্ষণাৎ রাশেদ রায়হান চৌধুরীকে কথার মাঝে থামিয়ে উঠে দাঁড়ালো রাফি। মুখভঙ্গিমা শক্ত হলো, আপুর উপর কণ্ঠ চওড়াও হলো না। অত্যন্ত স্বাভাবিক মেশানো কথার টোন। রাশেদ রায়হান চৌধুরী কপাল গুটিয়ে অবান্তর ভঙ্গিতে তাকালেন ছেলের উদ্গ্রীবতা দেখো। স্বাভাবিকভাবেই বললেন তিনি, তার মানে তুমি বিয়ে করবে না এখন? তাহলে তোমার কথা বাদ, আমরা মিহিকে নিয়ে ভাবছি, তবে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো আমরা। রাফি কথাটার অর্থ বোঝার চেষ্টা করলো না। শক্ত মুখশ্রী টান টান করলো। ভরাট কণ্ঠে শান্ত হলরুমে ঝংকার তুলল, ফার্স্ট অফ অল, আমি বিয়ে করছি না, বিকজ আই এম অলরেডি ম্যারিড। আর বাকি রইল মিহি। মিহি উইল নট গেট ম্যারিড either, because she is already someone else's married wife. পুরো হলরুমের সবার মাঝে তীব্র বজ্রপাত হলো। রাফির টাটানো স্বরে স্তব্ধ হয়ে গেল উপস্থিত সবাই। রাফি থামতেই গুমট ভাব ছড়িয়ে পড়ল। সবে মূর্তবনে অবিশ্বাসে তাকিয়ে রইল রাফির শক্ত মুখশ্রীর পানে। রাফির কোনো হেলদোল নেই, শান্ত ব্যতীত এখানকার সবাই চমকেছে। শান্ত পায়ের উপর পা তুলে বেশ ভাবসাব নিয়ে বসলো। মিহির অবস্থা আরও শোচনীয়। সেও চেয়ে আছে তাজ্জব চোখে। রাফি কি বললো এসব? ভুল শুনলো না তো সে? মিহি ঘন শ্বাস ফেলার চেষ্টায় রত। সাবিনা বেগম রাফি থেকে অবাক দৃষ্টি সরিয়ে পাশে বসে থাকা নিজের মেয়ের পানে দৃষ্টি তাক করলেন। রাশেদ রায়হান চৌধুরী মুখভঙ্গিমা শক্ত করলেন পুরোপুরি। রাশভারী কণ্ঠে বললেন তিনি, আমরা সিরিয়াস রাফি, এখানে মশকরা হচ্ছে না। ভেবে চিনতে কথা বলো, যা তা বলে ফেলছো তুমি। আমি মস্করা করার মতো কেউ নই আব্বু, আর এখানে সিরিয়াস বিষয়ে মস্করা করবো না নিশ্চয়ই। আমি যা বলছি সিরিয়াসলি বলছি।
রাফি কী সব হচ্ছে এখানে? হেনা বেগমের কণ্ঠে ধমক। রাফি কপালে ভাঁজ ফেলে আম্মুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। শুধালো তৎক্ষণাৎ। কি হচ্ছে আম্মু? আমরা একটা সিদ্ধান্ত জানিয়েছি তোর কাছে, তুই শোন আগে। অমত থাকলে অমত কর, আমরা তো তোকে জোর করছি না। তাহলে এমন উল্টোপাল্টা বকছিস কেন তুই? সব ছেড়ে নিজের বিয়ে? বিবাহিত তুই? কবে বিয়ে করেছিস? আর নিজের সাথে সাথে মিহিকেও জড়াচ্ছিস দেখছি। মিহি বিবাহিত? কথা শেষ করে হেনা বেগম প্রশ্নাত্মক দৃষ্টিপাত করলেন মিহির দিকে। হেনা বেগমের সাথে সাথে উপস্থিত সবাই এতগুলো দৃষ্টি নিজের দিকে দেখে ভ্যাবাচাকা খেল মিহি। সে নিজেও কিছু বুঝতে পারছে না। মিহি থমত খেয়ে যায়। ঢোক গেলে শুষ্ক থতমত স্বরেই বুলি ফোটায় রুদ্ধ গলায়। আমি তো বিয়ে করিনি, এভাবে কেন দেখছো আমায়? আমি কাউকে বিয়ে করিনি, বিয়ে হয়নি আমার।